প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিসিএস প্রশাসন একাডেমির সাথে গণভবন থেকে সংযুক্ত হয়েছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুরুতেই পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরম শ্রদ্ধায় আরও স্মরণ করছি জাতীয় চার নেতা, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোন, সকল বীর মুক্তিযোদ্ধা, 15ই আগস্টের শাহাদত বরণকারী সকল শহীদ এবং সেই সাধারণ রূপের অসাধারণ জনতাকে, যাদের ঘামে, রক্তে, অশ্রুতে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। সুধীবৃন্দ, বিসিএস প্রশাসন একাডেমি কর্তৃক আয়োজিত ১১৬তম, ১১৭তম এবং ১১৮তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, আজকের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানটি একযোগে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড হতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সেই সাথে ফেসবুক পেজ থেকেও লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি ফাতেমাতুজ জোহরা, সিনিয়র সহকারী কমিশনার ও প্রশিক্ষণার্থী ১১৬তম আইন ও প্রশাসন কোর্স, এবং আমি মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার ও প্রশিক্ষণার্থী ১১৭তম আইন ও প্রশাসন কোর্স। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি। মঞ্চে উপস্থিত আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব শেখ ইউসুফ হারুন। মঞ্চে আরও উপস্থিত আছেন বিসিএস প্রশাসন একাডেমির সম্মানিত রেক্টর বদরুন্নেসা। অনুষ্ঠান শুরু করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সুধীবৃন্দ, এ পর্যায়ে ১১৬তম, ১১৭তম এবং ১১৮তম আইন ও প্রশাসন কোর্সের পক্ষ হতে প্রশিক্ষণার্থীবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করবেন। প্রথমেই অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি ১১৬তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থী জনাব জিসান বিন মাজেদকে। সম্মানিত সুধী জনাব জিসান বিন মাজেদ। ষোলতম, ১১৭তম এবং ১১৮তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব শেখ ইউসুফ হারুন, সম্মানিত রেক্টর বিসিএস প্রশাসন একাডেমি জনাব বদরুন্নেসা, সম্মানিত অনুষদবর্গ, উভয় প্রান্তে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 15ই আগস্টের শহীদদের, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদ এবং নির্যাতিত মা বোনদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী, এ বছরের 5ই জানুয়ারি শুরু হওয়া ১১৬তম আইন ও প্রশাসন কোর্সের আজ সমাপনী দিন। সারা বিশ্বব্যাপী আঘাত হানা কোভিড-19 মহামারীর ছোবল হতে এ প্রশিক্ষণও মুক্ত হতে পারেনি। সাময়িক স্থগিত থাকার পর পুনরায় অনলাইন ও সশরীরে উপস্থিতি, এ দু মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে উক্ত প্রশিক্ষণটি সফলতার সাথে আজ আপনার সদয় উপস্থিতিতে সমাপ্ত হতে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গঠনে আপনার উদ্যোগের একটি প্রকৃষ্ট উদাহরণ হতে পারে এই প্রশিক্ষণ কার্যক্রম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ প্রশাসন ক্যাডারের সকল সদস্য বদ্ধপরিকর। আইন ও প্রশাসন কোর্স হতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস নিয়ে প্রশিক্ষণার্থীগণ সেই স্বপ্নের সোনার বাংলা ও সমৃদ্ধশালী
জাতি গঠনে আত্মনিয়োগ করতে সংকল্পবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে আনন্দিত হবেন বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশের ইতিহাস এবং চেতনা কে এই প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে জনকল্যাণ নিশ্চিত ও স্বাধীনতার চেতনার পূর্ণাঙ্গ রূপদান এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সম্ভব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই মঞ্চে গত বছর এরকম একটি সমাপনী অনুষ্ঠানে আপনার একটি স্বপ্নের কথা ব্যক্ত করেছিলেন। যে গোষ্ঠী, যে দেশ বাংলাদেশকে একসময় তলাবিহীন ধুলির সাথে তুলনা করেছিল, বাংলাদেশ যেন সেই দেশ হতে প্রবৃদ্ধিতে 1% হলেও অগ্রসরমান হয়। বাংলাদেশ প্রশাসন ক্যাডারের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম, মেধা ও দক্ষতার মাধ্যমে আপনার সেই স্বপ্ন পূরণের সারথি হতে দৃঢ় প্রতিজ্ঞ। আপনার অসাধারণ নেতৃত্বে কোভিড-19 মহামারী প্রতিরোধ করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং রূপকল্প 2021 ও 2041 বদ্বীপ পরিকল্পনা এবং অভীষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবে। এই বিশ্বাস কেবল আমরা হৃদয়ে ধারণ করি না, বরঞ্চ এটি বাস্তবায়নেও আমরা বদ্ধপরিকর। চিকিৎসক পিতার একজন সন্তান ও সরকারি কর্মচারী হিসেবে আমি অঙ্গীকার করছি যে সেবার মহান ব্রতে তৃপ্ত হয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সর্বাত্মকভাবে নিজেকে আত্মনিয়োগ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং উপস্থিত সকলের সর্বাঙ্গীন মঙ্গল ও কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করবেন 117তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থী জনাব হাফিজুল হক। আমি জনাব হাফিজুল হককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শুভ সকাল। 116, 117 ও 118তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, বিসিএস প্রশাসন একাডেমির সম্মানিত রেক্টর, বিজ্ঞ অনুষদবর্গ, উভয় প্রান্তে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও আমার সহ প্রশিক্ষণার্থীবৃন্দ, আমার সালাম ও শুভেচ্ছা নেবেন। বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি 15ই আগস্টের সকল শহীদ ও জাতীয় চার নেতাকে। আরো স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনকে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু স্বপ্ন দেখেছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর। বঙ্গবন্ধু ছিলেন কৃষক বান্ধব এক মহৎ প্রাণ মানুষ। তেমনিও কৃষক পরিবারের সন্তান আমি। কৃষকের জীবনমান উন্নয়নে আপনার গৃহীত নানামুখী পদক্ষেপ কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। 2009 সালে আপনার নেতৃত্বে সরকার গঠনের পর থেকে যথাসময়ে ও স্বল্প মূল্যে সার, বীজ ও সেচ উপকরণ পেয়েছে কৃষক। উৎপাদন বেড়েছে বহুগুণ। এর ফলে দেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী, মহামারী করোনা ভাইরাসের সারা বিশ্ব যখন টালমাটাল, তখন আপনার বলিষ্ঠ নেতৃত্ব ও দিক নির্দেশনা আমাদের পথ দেখিয়েছে। আপনার নির্দেশনা অনুযায়ী মাঠ প্রশাসনের কর্মকর্তাগণ দিনমজুর থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে খাদ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছি। সরকারের প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের অনেক সহকর্মী এই মহামারী ভাইরাসে আক্রান্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। কিন্তু রূপকল্প 2021 ও 2041 অর্জনে আপনার নির্দেশনা বাস্তবায়নে আমাদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য থেকে আমরা এক বিন্দু পিছপা হইনি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি বিসিএস প্রশাসন একাডেমি কর্তৃক পরিচালিত এই প্রশাসন ও আইন ও প্রশাসন কোর্সে অর্জিত জ্ঞান ও দক্ষতার যথাযথ ব্যবহারের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবই করব। এটাই আমাদের অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী, পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ উপস্থিত সকলকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করবেন 118তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থী জনাব নুসরাত জাহান। সম্মানিত সুধী, জনাব নুসরাত জাহান।
116, 117 ও 118তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রদ্ধেয় সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, বিসিএস প্রশাসন একাডেমির সম্মানিত রেক্টর, গণভবন প্রান্ত এবং এ প্রান্তে উপস্থিত সকল অতিথি ও প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রথমেই বিনম্র শ্রদ্ধা ভরে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি সেই মহান ব্যক্তিত্বকে যিনি আমাদের স্বাধীনতার রূপকার, স্বাধীন বাংলাদেশের স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কে যিনি একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন বলেই আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি শিক্ষক পরিবারের একজন সন্তান। পিতার আদর্শে উজ্জীবিত হয়ে সেবার ব্রত নিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেছি। ধন্য হয়েছি প্রশাসন ক্যাডারের একজন গর্বিত সদস্য হিসেবে দেশ সেবা করার। মাননীয় প্রধানমন্ত্রী, 5 মাসব্যাপী আইন ও প্রশাসন কোর্সে আমরা সরকারি চাকরির বিধিবিধান, মোবাইল কোর্ট আইন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ও শুদ্ধাচার কৌশল সহ নানা বিষয়ে জ্ঞান লাভ করেছি। বিভিন্ন সেশন পরিচালনায় জ্যেষ্ঠ সহকর্মীদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান ও দিক নির্দেশনা আগামী দিনে দায়িত্ব পালনে আমাদের করেছে সমৃদ্ধ। এছাড়াও সংসদ অধিবেশনে সরাসরি পর্যবেক্ষণের সুযোগ, বিভিন্ন সরকারি কার্যালয় ও উপজেলা সংযুক্তি আমাদের প্রশিক্ষণকে করেছে অর্থবহ। আমার দৃঢ় বিশ্বাস, প্রশিক্ষণলব্ধ জ্ঞান দক্ষ, সৃজনশীল ও জনমুখী প্রশাসন তৈরিতে এবং জনগণের দোরগোড়ায় প্রত্যাশিত সেবা পৌঁছে দিতে সাহায্য করবে। আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, সকলে মিলে গড়ব আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী, নারীর ক্ষমতায়ন ও সম অধিকার প্রতিষ্ঠায় আপনার বলিষ্ঠ নেতৃত্বের ফলে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সকল ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ বেড়েছে, যা আমাদের করেছে অনুপ্রাণিত। আমরা অঙ্গীকার করছি আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে আজীবন পালন করব। পাশাপাশি নারীর সম অধিকার প্রতিষ্ঠায় সরকারের নীতিমালা বাস্তবায়নে থাকব বদ্ধপরিকর। বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মহোদয় সহ সকল কর্মকর্তা কর্মচারী এই আইন ও প্রশাসন কোর্স সফলভাবে সম্পন্ন করতে নিরলস শ্রম দিয়েছেন। এই প্রশিক্ষণ সাফল্যজনকভাবে সম্পন্ন করায় তাদের কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। সুধীবৃন্দ, এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন শেখ ইউসুফ হারুন, সম্মানিত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আজকের অনুষ্ঠানের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, ওই প্রান্তে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মানিত সচিব জনাব তোফাজ্জল হোসেন মিয়া, এই প্রান্তে উপস্থিত রেক্টর বিসিএস প্রশাসন একাডেমি বদরুন্নেছা, অনুষদ সদস্যবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আগত গণমাধ্যম কর্মীগণ, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুধী, প্রথমেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদ এবং সকল বীর মুক্তিযোদ্ধা এবং আত্মোৎসর্গকারী মা বোনদের, যাদের মহান ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ 15ই আগস্টের কালো রাতে জাতির পিতার সাথে যারা শাহাদাত বরণ করেছিলেন, সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার শত ব্যস্ততার মাঝেও বিসিএস প্রশাসন ক্যাডারের নবীন কর্মকর্তাদের উৎসাহিত করতে আপনি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন। এই জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ কৃতজ্ঞতা। 116, 117 ও 118তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীগণ সাফল্যের সাথে সম্পন্ন করায় তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল একটি শোষণ, বঞ্চনাহীন, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ। অর্থনৈতিক স্বাধীনতা ব্যতিরেকে রাজনৈতিক স্বাধীনতা পূর্ণতা পায় না। দেশের আপামর জনসাধারণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সুষম কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে
ভারসাম্যপূর্ণ জাতীয় উন্নয়ন সম্ভব। এই মহৎ কর্মযজ্ঞে দেশের প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ একটি দেশে উন্নয়ন পরিকল্পনা করেন জনপ্রতিনিধিগণ এবং তা বাস্তবায়ন করেন প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ। তারা সরকারের জনগণের মাঝে সেতু বন্ধন হিসাবে কাজ করেন। প্রিয় নবীন সহকর্মীবৃন্দ, সরকারি কর্মকর্তাগণ জনগণের সেবক। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদান আপনাদের মূল লক্ষ্য। আমি আশা করি এই প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান প্রশিক্ষণার্থীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিকাশে সহায়ক হবে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমার বিশ্বাস এই প্রশিক্ষণের মাধ্যমে নবীন কর্মকর্তাবৃন্দ পরস্পরের সাথে মিথস্ক্রিয়ার সুযোগ পেয়েছে এবং জ্যেষ্ঠ সহকর্মী ও অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানার সুযোগ পেয়েছে, যা আপনাদের জীবনকে করবে আলোকিত এবং পথ চলা করবে সহজতর। যে জ্ঞান আপনারা অর্জন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 বাস্তবায়নে তার সহায়ক হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় দিক নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয় নবীন কর্মকর্তাদের সুদক্ষ করে গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বৃত্তি নিয়ে আমাদের কর্মকর্তাগণ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি সহ বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা অর্জন করে দেশে ফিরে প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত হচ্ছেন। প্রশিক্ষণের মান আরো বৃদ্ধি করতে আন্তর্জাতিক র্যাঙ্কিং ও শীর্ষ বিশ্ববিদ্যালয় সমূহ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসা কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীর সময় প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে সর্বোচ্চ সতর্কতা ও সামাজিক দূরত্ব মেনে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। আমরা প্রশিক্ষণার্থী অনুষদ বর্গের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি, যে কারণে 116, 117 ও 118তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আগ পর্যন্ত প্রশিক্ষণ স্থগিত ছিল। পরবর্তীতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই করোনা মহামারীর মধ্যেই সফলভাবে 70তম বুনিয়াদী প্রশিক্ষণ, 122তম সার্ভে সেটেলমেন্ট ট্রেনিং, 94তম সিনিয়র স্টাফ কোর্স, 129তম এসিএডি কোর্স সফলতার সাথে সমাপ্ত হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক বর্তমানে 71তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে 307 জন কর্মকর্তা, 123তম সার্ভে সেটেলমেন্ট ট্রেনিং এ 48 জন কর্মকর্তা, ষষ্ঠ পরিকল্পনা উন্নয়ন কোর্সে 18 জন কর্মকর্তা এবং 116, 117 ও 118তম আইন ও প্রশিক্ষণ কোর্সে 116 জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন। প্রিয় নবীন সহকর্মীবৃন্দ, পেশাগত দক্ষতার পাশাপাশি জ্ঞান জগতের সাম্প্রতিক অগ্রগতির সাথে প্রশিক্ষণের মাধ্যমে যে যোগসূত্র স্থাপিত হয়েছে তা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে দেওয়া এবং 2100 সালের ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। আমি আশা করি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা আপনার কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে সক্ষম হবেন। আপনাদের আন্তরিক কর্মপ্রয়াস জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সহায়ক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। এ পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান। সভাপতির বক্তব্য প্রদান করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপিকে সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রশাসন একাডেমির 116, 117, 118তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনপ্রশাসন সচিব, সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেক্টর, বিসিএস প্রশাসন একাডেমি, উপস্থিত অতিথিবৃন্দ, সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 1975-এর 15 আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যকে। আরো স্মরণ করছি জাতীয় চার নেতৃবৃন্দকে, মুক্তিযুদ্ধে শহীদ 30 লক্ষ বাঙালিকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে পৃথিবীর বুকে আমরা আজ একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। 116, 117 এবং 118তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদের গর্বিত করেছে। আমি অত্যন্ত আনন্দিত যে প্রশাসন সার্ভিসের 116 জন মেধাবী কর্মকর্তা আজ তাদের 5 মাসব্যাপী আইন ও প্রশাসন কোর্স সফলভাবে সমাপ্ত করতে যাচ্ছে। বৈশ্বিক মহামারীর এই মুহূর্তে এই অর্জন নিঃসন্দেহে গৌরবের। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে সিভিল সার্ভিসে এসেছেন, তথাপি আপনাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। জনসেবা প্রদানে যেমন আপনাদেরকে দক্ষ হতে হবে, তেমনি দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ও করণীয় সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে হবে। এই একাডেমি আপনাদেরকে সেই লক্ষ্যেই প্রশিক্ষিত ও উপযোগী করে গড়ে তুলেছে। আমি আশা করব একাডেমিতে লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনারা নিজ নিজ কর্মক্ষেত্রে উৎকর্ষ সাধন করবেন। জনসেবায় প্রশাসনের সার্থক ও প্রায়োগিক ভূমিকা স্থাপনের মাধ্যমে জনগণের সর্বোত্তম সেবা নিশ্চিত করে গড়ে তুলবেন বঙ্গবন্ধুর সোনার বাংলা। একাডেমির বহুমাত্রিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত উন্নত বাংলাদেশ বিনির্মাণে ব্রতী হবেন। প্রিয় সহকর্মী বৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে জনপ্রশাসনে বহুমাত্রিক উন্নয়ন সাধিত হয়েছে, যার কিয়দংশ আমি উল্লেখ করছি। 2015 সালে বেতন কাঠামোর মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন শতভাগের অধিক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। দক্ষ জবাবদিহিতামূলক জনপ্রশাসন গড়ে তুলতে শুরু হয়েছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, যার মাধ্যমে কর্মচারীগণ নিজের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করতে পারছেন। জাতীয় শুদ্ধাচার কৌশলের মাধ্যমে জনপ্রশাসনে এসেছে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা। জনপ্রশাসন পদক চালুর মাধ্যমে সরকারি কর্মচারীদের সৃজনশীল ও জনমুখী কাজগুলোকে পুরস্কৃত করা হচ্ছে। বঙ্গবন্ধু ফেলোশিপ, প্রধানমন্ত্রী ফেলোশিপ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প এর মাধ্যমে সরকারি কর্মচারীদের দেশে এবং বিদেশে উচ্চশিক্ষা অর্জন করার জন্য প্রেরণ করা হচ্ছে, তাদেরকে অধিকতর দক্ষ ও চৌকস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। সরকারি কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি কর্মচারী হাসপাতালকে আধুনিক হাসপাতালে পরিণত করা হয়েছে এবং বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের তত্ত্বাবধান ও নির্দেশনার জন্য যুগ উপযোগী সরকারি চাকরি আইন 2018 গৃহীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে আনন্দিত হবেন যে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আপনার নির্দেশিত রূপকল্প 2021 এবং 2041 এবং বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়নের বিশেষ প্রশাসন একাডেমির পাঠ্যক্রম সাজানো হয়েছে যুগ উপযোগী ধারায়। সময়ানুগ পাঠ্যক্রম, কঠোর নিয়মানুবর্তিতা এবং দক্ষ অনুষদ বর্গের ধারাবাহিক তত্ত্বাবধানের মাধ্যমে আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ যুগের সাথে তাল মিলিয়ে রাষ্ট্রযন্ত্রের দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠেছে, যাদের হাতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ, বঙ্গবন্ধুর সমৃদ্ধ উন্নত সোনার বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জনপ্রশাসন সর্বদা আপনার নির্দেশনা ধারণ করে তার প্রতিফলনের মাধ্যমে সারা বাংলাদেশে এই বাস্তবায়নে সচেষ্ট। জনপ্রশাসনের উন্নয়নে আপনার সার্বিক স্নেহদৃষ্টি ও সহযোগিতায় আমরা চিরকৃতজ্ঞ। আপনার বহুমাত্রিক দক্ষতার মধ্যে
বাস্তবতার মধ্যে আপনি সদ্য প্রশিক্ষিত কর্মকর্তাদের সমাপনী অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, যার ফলে তাদের উৎসাহ উদ্দীপনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এজন্য আমি এবং জনপ্রশাসনের সকল সদস্য গভীরভাবে আপনার প্রতি কৃতজ্ঞ। কর্মক্ষেত্রে এই উদ্দীপনা ও উৎসাহ তাদের অনুপ্রাণিত করবে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে, এবং আমার বিশ্বাস আপনার আশীর্বাদ পুষ্ট এই মেধাবী কর্মীগণ এতে শতভাগ সফলতা অর্জন করবে। উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুর আদর্শে নিজেরা সমৃদ্ধ হবেন। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে আপনারা এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করবেন। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সদয় উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানটিকে মহিমান্বিত এবং সার্থক করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়। সুধীবৃন্দ, এখন কোর্স প্রতিবেদন উপস্থাপন ও প্রশিক্ষণের ফলাফল প্রকাশ করবেন বিসিএস প্রশাসন একাডেমির সম্মানিত রেক্টর বদরুন্নেসা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। শুরুতেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি 15ই আগস্ট শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে। আরো স্মরণ করছি 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা ও 2 লক্ষ মা বোনকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মহান স্বাধীনতা। মাননীয় প্রধানমন্ত্রী, 116তম, 117তম ও 118তম আইন ও প্রশাসন কোর্সের আজকের এই সমাপনী অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতির জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এবং সকল প্রশিক্ষণার্থীর পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, 5 মাস ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি 5 জানুয়ারি 2020 তারিখ শুরু হয়। কোর্সটি শুরুর 2 মাস 17 দিন পর করোনা পরিস্থিতির কারণে 22 মার্চ 2020 তারিখ কোর্সটি স্থগিত করা হয়। পরবর্তীতে আপনার সদয় নির্দেশনা অনুযায়ী ভার্চুয়াল প্ল্যাটফর্ম ও শারীরিক উপস্থিতির মাধ্যমে এই কোর্সের অবশিষ্ট অংশ 13 সেপ্টেম্বর 2020 থেকে 26 নভেম্বর 2020 পর্যন্ত মেয়াদে সম্পন্ন করা হয়। প্রশিক্ষণ পরিচালনায় অনলাইন পদ্ধতির এই সফল প্রয়োগ সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত এই কোর্সে বাংলাদেশ সরকারের মোট 116 জন নবীন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন, যাদের মধ্যে 70 জন পুরুষ প্রশিক্ষণার্থী ও 46 জন নারী প্রশিক্ষণার্থী রয়েছেন, যা আনুপাতিক হিসাবে 60.34% পুরুষ এবং 39.66% নারী। এই কোর্সে 20টি মডিউলে মোট 2000 নম্বরে প্রশিক্ষণার্থীদেরকে মূল্যায়ন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় সম্মতিক্রমে আমি 116, 117 এবং 118তম আইন ও প্রশাসন কোর্সের চূড়ান্ত ফলাফল উপস্থাপন করছি। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী মোট 116 জন প্রশিক্ষণার্থীর সকলেই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মধ্যে একজন প্রশিক্ষণার্থী A++, 103 জন প্রশিক্ষণার্থী A+ এবং 12 জন প্রশিক্ষণার্থী A গ্রেড পেয়েছেন। 3টি কোর্সের মেধা তালিকার শীর্ষ 10-এ অবস্থানকারী 30 জন প্রশিক্ষণার্থী সার্টিফিকেট অফ এক্সেলেন্স প্রাপ্ত হয়েছেন, যার মধ্যে 23 জন পুরুষ ও 7 জন নারী প্রশিক্ষণার্থী রয়েছেন, যা আনুপাতিক হিসেবে 76.67% পুরুষ এবং 23.33% নারী। মেধা তালিকায় অবস্থান এবং প্রশিক্ষণকালের সার্বিক পারফরম্যান্স বিবেচনায় 3টি কোর্সের শীর্ষে অবস্থানকারী 3 জন প্রশিক্ষণার্থী রেক্টর অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ সম্মতি পেলে রেক্টর অ্যাওয়ার্ড প্রাপ্ত 3 জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে সনদ প্রদান করা হবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সকলকে। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত রেক্টর, বিসিএস প্রশাসন একাডেমি। সুধীবৃন্দ, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক 116তম, 117তম ও 118তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীদের রেক্টরস অ্যাওয়ার্ড প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে রেক্টরস অ্যাওয়ার্ড প্রদান করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি। প্রথমেই 116তম আইন ও প্রশাসন কোর্সের রেক্টরস অ্যাওয়ার্ড অর্জনকারী প্রশিক্ষণার্থী জনাব জিসান বিন মাজেদকে সনদ এবং মেডেল গ্রহণের জন্য মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সনদ এবং মেডেল গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি 117তম আইন ও প্রশাসন কোর্সের রেক্টরস অ্যাওয়ার্ড অর্জনকারী প্রশিক্ষণার্থী জনাব হাফিজুল হক। মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি 118তম আইন ও প্রশাসন কোর্সের রেক্টরস অ্যাওয়ার্ড অর্জনকারী প্রশিক্ষণার্থী জনাব তারিকুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়। সুধীবৃন্দ, এখন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যার প্রজ্ঞাময় নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ মর্যাদার আসনে আসীন হয়েছে, পরিণত হয়েছে সবচেয়ে সম্ভাবনাময় দেশে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত সুধী মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিসিএস প্রশাসন এবং আইন ও প্রশাসন ক্যাডারের প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তাবৃন্দ, বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত 2016, 2017, 2018তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সাফল্যের সঙ্গে এই কোর্স সম্পন্ন করার জন্য আমার আন্তরিক অভিনন্দন প্রত্যেকটা প্রশিক্ষণার্থীকে। করোনা ভাইরাসের এই সময় একটা অস্বাভাবিক অবস্থার মধ্যেও যে এই প্রশিক্ষণ প্রদান করা এবং সনদ বিতরণ, এই ধরনের আয়োজন অনুষ্ঠানের জন্য সকলকে, রেক্টর সহ সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য। আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, আমাদের আত্মপরিচয়ের সুযোগ এনে দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই 4 জাতীয় নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়েছিলেন জাতির পিতা। অতি অল্প সময়, মাত্র 3.5 বছর, এর মধ্যেই সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রযাত্রাও তিনি শুরু করেছিলেন এবং সমস্ত প্রশাসন থেকে শুরু করে সব কিছু একটি স্বাধীন দেশের উপযুক্তভাবে গড়ে তোলার জন্য নতুনভাবে ঢেলে সাজাবারও পদক্ষেপ তিনি নিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলো। শুধুমাত্র রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করা হয়নি, একই সাথে আমাদের পরিবারের, আমার মা, আমার 3 ভাই, আমার একমাত্র চাচা সহ পরিবারের সদস্য, তাদেরকে হত্যা করা হয়।
একই সাথে 3টি বাড়িতেও আক্রমণ করা হয়। আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি, ছোট ফুপুর বাড়ি। প্রতিটি বাড়ির সদস্য থেকে নির্মমভাবে প্রায় 18 জন সদস্য সেখানে শাহাদাত বরণ করে। বঙ্গবন্ধু মুজিবের মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল এবং পুলিশ অফিসার হাসিবুর রহমান তাদেরকে নির্মমভাবে হত্যা করে। এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা এবং লক্ষ্য, তার থেকে বাংলাদেশ বিচ্যুত হয়, অনেক পিছিয়ে যাই আমরা। অথচ পাকিস্তান আমলে আমাদের অবস্থাটা কি ছিল? সেখানে বাঙালিদের কোনো জায়গায় কোনো অস্তিত্ব তারা রাখতে চায়নি। আমি যদি একটু হিসেব দিই, 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, সওয়াদি সাহেব প্রধানমন্ত্রী হয়েছে, তখন একটা হিসাব বের হয়েছিল যে বাঙালিরা কি অবস্থানে ছিল। সে সময় ডন পত্রিকায় এই খবরটা বের হয়। পাকিস্তানের কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে পদক্রম অনুসারে সেক্রেটারি পদ 19 জন, সেখানে একজন বাঙালিও ছিল না। পূর্ব বাংলা থেকে একটি লোকও ছিল না। তাদের চোখে বাঙালিরা নাকি যোগ্যই ছিল না। জয়েন্ট সেক্রেটারি 38 জন, বাঙালি মাত্র 3 জন ছিল। আর ডেপুটি সেক্রেটারি 123 জন, সেখানে বাঙালি মাত্র 10 জন। আর সেকশন অফিসার 510 জনের মধ্যে মাত্র 38 জন। মোট 690 জনের মাধ্যমে মাত্র 51 জনেরই সুযোগ ছিল। ভয়াবহ অবস্থা আরও ছিল আমাদের সামরিক বাহিনীতে। সেখানে জেনারেল 3 জন, বাঙালি শূন্য। মেজর জেনারেল 20 জন, বাঙালি শূন্য। ব্রিগেডিয়ার 34 জন, বাঙালি মাত্র এখানে 56 সালে একজনও ছিল না। কর্নেল 49 জন, লেফটেন্যান্ট কর্নেল ছিল মাত্র একজন। আর মেজর সেখানে 590 জনের জায়গায় মাত্র 10 জন। আর সেনা অফিসার আর নৌবাহিনী এগুলি খুবই নগণ্য। নৌবাহিনী 593 জনের মধ্যে মাত্র 60 জন। আর বিমান বাহিনী 460 জনের মধ্যে মাত্র 640 জনের মধ্যে মাত্র 60 জন। আর মেজর 590 জনের মধ্যে মাত্র 10 জন। আর সেনা অফিসার মানে অর্থাৎ তাদের কাছে এরকম একটা ছিল যে বাঙালিরা কোনো কাজই যোগ্য না। তাই পাকিস্তানি শাসকরা এই ভাবটা দেখাতো। এবং আরেকটা বিষয় হচ্ছে, আইন প্রশাসনে কোনো মহিলা কখনো অংশগ্রহণ করতে পারত না, তাদের জন্য নিষিদ্ধ ছিল, একেবারে আইন করেই নিষিদ্ধ ছিল। এবং প্রতিটি ক্ষেত্রেই আমরা এরকম অবহেলিত ছিলাম। এই অবহেলার বিরুদ্ধেই জাতিপিতা সংগ্রাম শুরু করেন। তার উপর আসে মাতৃভাষায় কথা বলার অধিকার। সেই অধিকারটুকু তারা কেড়ে নিতে চেষ্টা করে, উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র। সেখান থেকেই কিন্তু আন্দোলন শুরু। 1948 সালের 11 মার্চ থেকে এই আন্দোলন শুরু হয়েছিল। আর সেই আন্দোলনের পথ বেয়ে তিনি 6 দফা দেন। এরপর 70-এর নির্বাচনে সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায়, যার ফলে আর পাকিস্তানি সামরিক শাসকরা ক্ষমতা দেয়নি। তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। আর এই অসহযোগ আন্দোলন থেকেই সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশকে তাই তিনি গড়ে তুলতে চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ একটি দেশ হিসেবে। কিন্তু 15 আগস্ট জাতিপিতাকে হত্যার পর সেই স্বাধীনতা বিরোধী বলতে গেলে যারা স্বাধীনতা চায়নি, মূলত তারাই ক্ষমতায় আসে এবং আমাদের সকল চেতনাকে নস্যাৎ করে দেয়। স্বাধীনতার পর জাতিপিতা কিন্তু আইন করে, আইন প্রশাসনে যেন আমাদের মেয়েরা ঢুকতে পারে, সেই আইনগুলি সব পরিবর্তন করতে শুরু করেন এবং পরিবর্তন করেছিলেন। এভাবে প্রতিটি ক্ষেত্রে আমাদের বাঙালিদের অবস্থান সুদৃঢ় করার পদক্ষেপ তিনি নিয়েছিলেন। আমরা জাতিপিতা আদর্শ নিয়ে রাজনীতি করি এবং আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের যে রিসার্চের, আমরা সবসময় বাংলাদেশকে কিভাবে জাতিপিতা আদর্শ গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে আমরা বিভিন্ন কাজ করি এবং সেমিনার করি। আমাদের অর্থনৈতিক নীতিমালা এবং আমাদের দলের যে
75-এর পর প্রায় 21 বছর পরে আমরা সরকার গঠন করি। সরকার গঠনের পর থেকে আমরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিই। বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি, বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নয়নের স্বাক্ষর রাখতে শুরু করি। প্রকৃতপক্ষে 96 থেকে 2001 ছিল বাংলাদেশের জন্য একটি স্বর্ণযুগ, কিন্তু সেটাও বেশি দিন বাংলার মানুষের ভাগ্যে জোটেনি, কারণ তখন একটা চক্রান্ত করেই আমাদের আর ক্ষমতা আসতে দেওয়া হয়নি। যাই হোক, 8 বছর পরে আবার আমরা সরকার গঠন করার সুযোগ পাই অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। তখন থেকে আমরা চেষ্টা করি বাংলাদেশটাকে আবার কীভাবে উন্নত করব, এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা আমরা আমাদের সেই নির্বাচনী ইশতেহারে দিয়েছিলাম। আজকে সেই ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, যার ফলে এই যে আপনাদের সঙ্গে এই করোনা ভাইরাস যখন সব বিশ্ব স্থবির, সেই সময় আমরা এখন আমাদের কাজগুলি আমরা অব্যাহত রাখতে পারছি, উন্নয়নের ধারাটাও অনেকটা আমরা অব্যাহত রাখতে পারছি। আর আপনাদের যে প্রশিক্ষণটা কিছুদিন হয়ে বন্ধ হয়েছিল, আবার সেটা চালু করা সক্ষম হয়েছে। আর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই ডিজিটাল বাংলাদেশে। খালি দুঃখ থেকে গেল যে সামনে যেতে পারলাম না, বা উপস্থিত থেকে আপনাদের হাতে সনদটা তুলে দিতে পারলাম না। এটা সত্যি আমার জন্য একটা দুঃখ থেকে গেল, কারণ এই করোনা ভাইরাসের কারণেই এটা হলো। তা নাহলে হয়তো আমরা উপস্থিত থেকেই দিতে পারতাম, কারণ প্রতিবার আসি, সুন্দর সময় কাটে এবং চমৎকার কালচারাল অনুষ্ঠানও দেখি, সব কিছু নিয়ে চমৎকার একটা সুন্দর সময় যায়, কিন্তু সেটা এবার আমরা পেলাম না। তারপর আমি বলবো যে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন, এই অবস্থার মধ্যেও সাফল্য অর্জন করেছেন, এবং যারা প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনাদের এই অর্জিত জ্ঞান আপনার দেশের কাজে অবশ্যই লাগাবেন। বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, সেটা মনে রাখতে হবে, এবং আমরা তা পারি, সেটা আমরা প্রমাণ করেছি। 2009 সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত সরকার থাকার ফলে আজকে সমগ্র বাংলাদেশ যেমন ডিজিটাল বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আলো জ্বালবো। আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, জাতির পিতার জন্মশতবার্ষিকী, আমরা ইনশাআল্লাহ সেটা সম্পন্ন করতে পারবো। আমরা 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব। কাজে এর মধ্যে বাংলাদেশকে যতটুকু উন্নত করা আমরা চেষ্টা চালাচ্ছি। যদিও আমাদের লক্ষ্য ছিল যে আমাদের প্রবৃদ্ধি আমরা 8 ভাগের উপরে তুলব, 8 ভাগের উপরে আমরা অর্জন করেছিলাম, কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটা আমরা ধরে রাখতে পারিনি। না পারলেও বিশ্বে অনেক ধনী দেশ, উন্নত দেশ, যেখানে তারা প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আসলে মাইনাসে চলে গেছে, আমরা সেখানে 5.4 ভাগ অর্জন করতে সক্ষম হয়েছি। যেটুকু ধরে রাখাটাও অত্যন্ত কঠিন একটা কাজ ছিল, এবং সেই সাথে সাথে আমরা যে সমস্ত প্রণোদনা দিয়েছি, নগদ অর্থ সহায়তা দিয়েছি, মানুষের খাদ্য যাতে অভাব নয় তার ব্যবস্থা নিয়েছি, অর্থাৎ মানুষের জীবনযাত্রাটা যাতে সুফল থাকে, ভালো থাকে, সচল থাকে, সেজন্য যথাযথ আমরা প্রচেষ্টা চালিয়েছি। তারপরে আমি বলবো যে স্বাস্থ্যবিধি মেনে এবং আপনারা যে সরাসরি অথবা অনলাইনে ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করে সারা বিশ্বের কাছে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনাদের সবাইকেই বলবো যে আপনারা এই কোর্স সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করবেন একটা অস্বাভাবিক পরিস্থিতিতে, এটাই হচ্ছে একটা বিষয়। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি আপনি যেমন মেনে চলবেন, আপনার সহকর্মীরা যেন মেনে চলে, দেশবাসী যেন মেনে চলে, আপনার কর্মস্থলে যেন সেটা মেনে চলে, এ বিষয়ে আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে এবং আপনারা থাকবেন। আপনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে আপনাদের যাওয়া দরকার, কারণ এই দেশটাকে জানতে হলে আর দেশের উন্নয়নটা করতে হলে তার চিন্তা ভাবনাটাও জানা একান্ত প্রয়োজন। ইতিমধ্যে তার অসমাপ্ত আত্মজীবনী, তার লেখা যে ডায়েরি বই, সেটা আমরা বের করেছি। কারাগারে রোজনামচা, সেটা আমরা প্রকাশ করেছি। তিনি 1952 সালে চীন সফরে গিয়েছিলেন একটি শান্তি সম্মেলনে যোগ দিতে। সদ্য স্বাধীনতা প্রাপ্ত নয়া চীন, তখন চীন একবারে নতুন নয়া চীন নামে পরিচিত ছিল। সেখানে তার সেই ভ্রমণ সম্পর্কে এবং তখন এই নয়া চীন সম্পর্কে তার অভিজ্ঞতা তিনি লিখেছিলেন যখন 54 সালে তিনি কারাগারে বন্দী ছিলেন তখন। সে বইটিও আমরা বের করেছি। এর মাধ্যমে আমার মনে হয় যে আপনারা তার চিন্তা চেতনা
তার ফিলোসফি অনেক কিছু জানতে পারবেন, আর তখনকার বিশ্ব পরিস্থিতিও জানতে পারবেন, বা আমাদের দেশের বিষয়টাও আপনারা জানতে পারবেন। পাশাপাশি আমরা তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক একটা মামলা হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা, যদিও সে মামলাটা ওরা সম্পন্ন করতে পারেনি, সেখানে গণ অভ্যুত্থান হয়েছিল এবং মামলা প্রত্যাহার করতে আইয়ুব খান বাধ্য হয়েছিল গণমানুষের আন্দোলনের ফলে। কিন্তু সেই মামলার যে প্রসিডিংস, সেটাও যতটুকু সংগ্রহ করা সম্ভব ছিল আমি সেটা হাইকোর্ট থেকে সংগ্রহ করে সেটাও আমি প্রকাশ করেছি। সেখান থেকে আপনারা অনেক তথ্য বাংলাদেশ সম্পর্কে জানতে পারবেন। আরেকটি বিষয় জানতে পারবেন যেটা আমি মনে করি আপনাদের কর্মক্ষেত্রে কাজে লাগবে, যে তখনকার পাকিস্তান আমলে পাকিস্তানের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তারা কিভাবে কাজ করত। এবং জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন একটা ছাত্র, শেখ মুজিব একজন ছাত্র আইন বিভাগে, তখন থেকে তার বিরুদ্ধে যেভাবে গোয়েন্দা সংস্থা লেগেছিল তার পিছনে, এবং তার বিরুদ্ধে কিভাবে তারা রিপোর্ট করত বা তার ইমেজ নষ্ট করবার জন্য কিভাবে অপপ্রচার করত, এই সমস্ত বিষয়গুলি, সেই রিপোর্টগুলি আমি প্রথমবার যখন সরকার গঠন করি তখন সংগ্রহ করি। এবং তার উপরে আমি এবং আমার বান্ধবী ছিল বেবি মওদুদ, সে একজন কবি এবং সাংবাদিক, আমরা দুজন মিলে এর উপরে অনেক কাজ করি। এবং পরবর্তী দ্বিতীয়বার যখন সরকার, তখন থেকে আমরা উদ্যোগ নিই এবং এখন আমরা সেই রিপোর্টগুলি কিন্তু প্রকাশ করছি। ইতিমধ্যে 7টা খণ্ড বের হয়েছে, মোট 14টা খণ্ড। কারণ একজন মানুষের বিরুদ্ধে কি পরিমাণ রিপোর্ট ছিল আপনারা চিন্তা করতে পারবেন না। প্রায় 40,000-এর উপরে পাতা, যদিও এর মধ্যে যেগুলি প্রশাসনের কাজে লাগে বা যেগুলি পুনরাবৃত্তি আছে সেগুলি অনেক কিছু আমি সেখানে এডিট করেছি, সংশোধন করে দিয়ে মূল কথাগুলি যেখানে আছে সেগুলি দিয়েই আমি এই বইগুলি বের করছি। এটা আমি মনে করি আপনাদের চলার ক্ষেত্রে যথেষ্ট উপযোগী হবে এবং আপনারা জানতে পারবেন যে ওরা কীভাবে কাজ করতো, কিন্তু তার মধ্যে থেকে বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাসটাকে আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন, জানতে পারবেন। সেটা আপনাদের শিক্ষণীয় হবে বলে আমি বিশ্বাস করি। এটা বাংলাদেশের সকলের জন্যই ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশটাকে তিনি চিনতেন, জানতেন। তার একটাই লক্ষ্য ছিল যে বাংলাদেশটাকে কিভাবে তিনি উন্নত করবেন এবং গরিব মানুষ, এদেশের মানুষ যে মানে তাদের শতছিন্ন কাপড়, বিদেশ থেকে পুরনো কাপড় কিনে নিয়ে এসে বা অনুদান হিসেবে নিয়ে এসে সেই কাপড় দেওয়া হতো আমাদের দেশের মানুষকে। তাদের পরনে ছিন্ন কাপড়, পেটে খাবার নেই, হাড্ডিসার কঙ্কালসার অবস্থা, রোগের চিকিৎসা নেই। কিন্তু স্বাধীনতার পরপরই তিনি যে পদক্ষেপগুলি নিয়েছিলেন, যে একবারে প্রতিটি থানায় 10 বেডের হাসপাতাল করা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত হাসপাতাল করা, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া এবং দেশ পুরো ব্যবস্থাটাকে ঢেলে সাজানো, সেটা যদি তিনি সম্পন্ন করতে পারতেন, 5 বছর ব্যাপী তিনি একটা কর্মসূচি নিয়েছিলেন, এটা যদি সেদিন সম্পন্ন করতে পারতেন, তো স্বাধীনতার 10 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে উঠত। মহান মুক্তিযুদ্ধে যারা পরাজিত শক্তি এবং আমাদের দেশে যারা তাদের দোসর, যারা স্বাধীনতা চায়নি এবং তাদেরই চক্রান্ত ষড়যন্ত্র এবং আন্তর্জাতিকভাবে যারা আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছে, এই চক্রান্তের ফলেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়, আমরা তাকে হারাই, যার জন্য বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হয়। কিন্তু আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, যে কারণে তার পদাঙ্ক অনুসরণ করে, তার প্রদর্শিত পথ ধরে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দেশের উন্নতি। ফলে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি আমরা পেয়েছি। একটা উন্নয়নশীল দেশ হিসেবে একটি দেশকে গড়ে তুলতে যা যা করণীয় আমরা এই পর্যন্ত তা করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের জন্য আমরা দীর্ঘ কর্মসূচিও হাতে নিয়েছি। প্রথমবার এসে প্রেক্ষিত পরিকল্পনা নিলাম 10 থেকে 20 পর্যন্ত, দ্বিতীয়বার আমরা এখন নিয়েছি 2021 থেকে 41। এই 41 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে। আজকে আপনারা যারা প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন, আপনারাই কিন্তু তখন মানে একটা উচ্চ পর্যায়ে যাবেন এবং 41-এর কর্ণধার আপনারাই হবেন, বাস্তবায়ন আপনারাই করবেন। কাজে সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবেন। যে কোনো একটা জাতির জন্য সবসময় একটা দিক নির্দেশনা থাকা দরকার হয়, দিক দর্শন থাকতে হয়, লক্ষ্য থাকতে হয়। একটা লক্ষ্য স্থির না থাকলে কখনো কোনো জাতি উন্নতি করতে পারে না।
সেই লক্ষ্যটা ঠিক করবার জন্যই কিন্তু আমরা এই পরিকল্পনা নিয়েছি। এটা একটা কাঠামো, এর উপরে ভিত্তি করে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই। আমি এখানেই থেমে থাকিনি। আমরা 2100 সালের বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100, আমাদের একটা বদ্বীপ, নদীমাতৃক এলাকা, নদীমাতৃক দেশ। কাজে এই বদ্বীপটাকে কিভাবে সুন্দরভাবে গড়ে তোলা এবং এই যে 100 বছরের একটা কর্মসূচি, সেটাও কিন্তু আমরা প্রণয়ন করেছি, সেটাও বাস্তবায়ন করা হবে। কাজে এভাবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। অর্থাৎ আমি সরকার আসার পর যেমন আশু করণীয় কি সেটা যেমন সুনির্দিষ্ট করে সে ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে মানুষের সমস্যা সমাধানের ব্যবস্থা নিয়েছি। আমাদের মধ্যমেয়াদী পরিকল্পনাও আমরা হাতে নিয়ে সেগুলো যেমন বাস্তবায়ন করেছি, আবার সুদূর প্রসারী পরিকল্পনা কী হবে সেটাও কিন্তু করে দিয়ে গেলাম। এই জন্য যেন এরপরে যারাই আসবেন দায়িত্বে তারা যেন অন্তত তখনকার যুগের প্রয়োজন মিটিয়ে সেগুলি আপনারা কাজে লাগাতে পারেন। একটা লক্ষ্য যদি স্থির থাকে তাহলে সেটা চলার পথে হয়তো মানে সারা বিশ্বে প্রযুক্তি নির্ভর বিশ্ব, এখন প্রযুক্তি পরিবর্তনশীল, বিজ্ঞানের যুগ, এখানে গবেষণা এবং বিজ্ঞানের প্রভাব তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেইভাবে পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেটা আপনাদের করতে হবে এবং আপনাদের ভবিষ্যৎ বংশধরাও যেন বা উত্তরসূরি বা পূর্বসূরিদের অবদানকে অনুসরণ করে আপনার উত্তরসূরি যেভাবে চলবে সেগুলো আপনারা করতে পারবেন। সেভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন যে এই দেশের মানুষ, যারা ভাগ্যহারা মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, যাদের জন্য জাতিপিতা সারা জীবন তার জীবনটাকে উৎসর্গ করেছেন, তাদের কথা আপনাদের চিন্তা করতে হবে এবং তাদের ভাগ্য পরিবর্তনেই আপনাদের কাজ করতে হবে এবং সেভাবে আপনারা কাজ করে যাবেন। তিনি কিন্তু সবসময় তার ভাষণে বলতেন এই গরিব দুঃখী মানুষের কথা, সবসময় তিনি বলেছেন এবং সেটাই তিনি চেয়েছেন যে এই দেশের মানুষের ভাগ্যটা তিনি কীভাবে পরিবর্তন করবেন। তা আমাদের এটাই থাকবে আপনাদের কাছে আকাঙ্ক্ষা যে আপনাদের যে মেধা, আপনাদের জ্ঞান, আপনাদের বুদ্ধি, মনন, সেগুলি আপনারা কাজে লাগাবেন দেশ ও জাতির সেবায়। এদেশের মানুষ যেন নিরাপদ থাকতে পারে, উন্নত জীবন পেতে পারে, আর বিশ্ব দরবারে আমরা যেন মাথা উঁচু করে চলতে পারি সম্মানের সাথে। মানুষ যেন ন্যায় বিচার পায়, প্রশাসনের সেবা পায়, তাদের নিজেদের ভাগ্য তারা গড়তে পারে সেই সুযোগ পায়। ইতিমধ্যে আমাদের ডিজিটাল বাংলাদেশ আমাদের একটা আমরাই উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের যারা যুব সমাজ তারা নিজেদের কাজ করে খাবে, সেইভাবে আমরা কিন্তু তাদেরকে উদ্যোগ নেই এবং সেভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করি। আপনার যে লার্নিং অ্যান্ড আর্নিং এই কর্মসূচিটা আমরা নিই, এই যুব সমাজকে আমরা উদ্বুদ্ধ করি, সেটাও আমাদের একটা রিসার্চ সেল CRI তাদের উদ্যোগে ইয়াং বাংলা দিয়ে আমরা এই যুব সমাজকে এক জায়গায় নেওয়া, তারা কিভাবে তাদের নিজেরা কাজ করতে পারে, নিজেরা ব্যবসা বাণিজ্য করতে পারে বা নিজেদের মেধাকে কাজে লাগাতে পারে, লাগিয়ে নিজে কাজ করবে, অন্যকে কাজ দেবে, সেই সুযোগটা সৃষ্টি করতে পারে। সেই ফ্রিল্যান্সার তাদের আসলে কোনো রেজিস্ট্রেশন ছিল, আইডেন্টিটি ছিল না, কিছু ছিল না, কাজে তার সবাই মনে করতো এরা বেকার, তার নিজেরাও মনে করতো তারা বেকার। আমরা এখন তাদেরকে একটা তাদের আইডেন্টিটি দিচ্ছি, তার এটাও যে তার কর্মসংস্থান, এটাও যে নিজের পায়ে দাঁড়ানো, এটাও যে তারা নিজেরা কাজ করে খাচ্ছে সেটা করতে পারে, সেই সুযোগটা তাদের সৃষ্টি করে দিচ্ছি। এর ফলে তারাও আমাদের দেশের জন্য অনেক অবদান রাখতে পারবে, কারণ সকলকে তো আর আমরা চাকরি দিতে পারি না, কিন্তু কর্মসংস্থার ব্যবস্থা করতে পারি। এই জন্য সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি এবং আমি মনে করি সেদিক থেকে তারা যথেষ্ট সুযোগ পাচ্ছে এবং সুযোগ পাবে, দেশের জন্য আরও অবদান রাখতে পারবে। বিভিন্ন ভাষা শেখারও সুযোগ করে দেওয়া হয়েছে, 9টা ভাষার অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে, সেখান থেকে তারা ভাষাগুলি শিখতে পারবে। আমরা আমাদের যারা চাকরিজীবী তাদের জীবনমান উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার আসার পর অনেক পদক্ষেপ নিয়েছে। 2015 সালে আমরা যে বেতন কমিশনে যেভাবে বেতন বৃদ্ধি করেছিলাম, এ ধরনের বেতন বৃদ্ধি আর কেউ কখনো করে না। আমরা সে যেমন করে দিয়েছি, তাছাড়া প্রত্যেকের জন্য একটা বাড়ি বা ফ্ল্যাট বা জমি কিনতে পারে তার জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা, যাদের গাড়ি কিনতে পারে তার জন্য নামমাত্র সুদে মানে সার্ভিস চার্জের মাধ্যমে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেকের আবাসিক সমস্যার সমাধানের জন্য
আমরা ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি এবং এই ফ্ল্যাট আমরা উপজেলা পর্যায় পর্যন্ত করে দেব, যাতে কেউ বদলি হলে কোথাও থাকার কষ্টটা না হয় এবং এক জায়গা থেকে যেন তারা দেশের মানুষের কাজটা করতে পারে এবং নিরাপদে থাকতে পারে সে ব্যবস্থা করে দিচ্ছি। আমি প্রথমবার এসে কর্মচারী হাসপাতাল করে দিয়েছিলাম, এখন সব থেকে আধুনিক হাসপাতাল সেটা তৈরি হয়েছে, সেভাবে আমরা উন্নত করে দিয়েছি। সেই সাথে সাথে কাজের স্বীকৃতি হিসেবে আমরা জনপ্রশাসন পদক দেওয়া শুরু করেছি, যে ভালো কাজ করবে সে পদক পাবে। শুদ্ধাচার সম্পর্কে শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া এবং আমরা যে কে কতটুকু কাজ করলো চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কর্ম সম্পাদন চুক্তি সেটাও আমরা করে দিচ্ছি, কারণ সব সময় সব কাজে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। এবং সেই সাথে সাথে আমরা দেশে বিদেশে, এটা স্বাধীনতার পরপরই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ যখন জাতির পিতা গড়ে তোলেন তখনই তিনি বিদেশে প্রশিক্ষণের জন্য কিন্তু অফিসারদের পাঠাতেন। তা আমরাও সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার পরে আবার আমরা সেই প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি এবং সেই জন্য আমরা দেশে বিদেশে প্রশিক্ষণ যাতে আরও ভালো উন্নত ভাবে হয় তার ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। অর্থাৎ দেশটাকে উন্নত করতে হলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত আমরা কর্মচারী গড়ে তুলতে চাই, যেন মানুষ তার সেবাটা পায়, সেটাই আপনারা দেবেন, এটাই আপনাদের কাজ। জাতির পিতা একটা কথা বলেছেন 1975 সালের 26শে মার্চ শ্রদ্ধেয় উদ্যানে তিনি আমাদের একটা ভাষণ দিয়েছিলেন। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, সেই দিনের ভাষণের একটা অংশ আমি একটু কোট করতে চাচ্ছি। তিনি বলেছিলেন, কোট, আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় গরিব কৃষক, আপনার মাইনে দেয় গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চড়ি ওই টাকায়, ওদের সম্মান করে কথা বলুন, ইজ্জত করে কথা বলুন, ওরাই মালিক, আনকোট। অর্থাৎ কোনো মানুষকে অবহেলার চোখে দেখবেন না, কোনো মানুষকে অবহেলার চোখে দেখবেন না বা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না, মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে। আমরা ছোটবেলা থেকে ওটা শিখেছি। আমাদের বাড়ির ড্রাইভারকেও ড্রাইভার সাহেব বলতে হতো, আপনি বলতে হতো। আমাদের বাড়ির কাজের লোক তখন আমরা চাকর বাকর বলে বা হুকুম দিতে পারতাম না, এটা নিষিদ্ধ ছিল। আমার বাবা মা আমাদেরকে দিতে দেননি, আমরা দেইনি। আমরা তাদেরকে বলতে গেলে কিছু চাইলে বলতে হবে এটা একটু দিতে পারবে, এবং এখনও তাই করি, সেটাই আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা সেটাই করি। অর্থাৎ মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। এখন আপনারা শিক্ষিত হচ্ছেন, আপনারা ভালোভাবে চলছেন, বিশ্বকে চিনছেন, সেখানে সব মানুষকে সম্মান করে চলতে হবে। আমরা এমনকি আমাদের রিক্সাওয়ালাকে আমাদের আপনি বলে আমরা সম্বোধন করেছি, কারণ এটাই আমার বাবা মার শিক্ষা ছিল। সেভাবেই মানুষকে মর্যাদা দিতে হবে, কারণ প্রত্যেকেরই অবদান রয়েছে এই সমাজের প্রতি, প্রত্যেকেরই অবদান রয়েছে দেশের প্রতি, সে কথাটা মনে রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে সবাই যেন ন্যায় বিচার পায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, এবং মানুষ সেবা পাবে আপনাদের কাছ থেকে, কারণ আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে সেবা দেওয়া, মানুষের ভাগ্য পরিবর্তন করা, মানুষের জীবনমান উন্নত করা। বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ সম্মানের সাথে বসবাস করবে। এবং বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই সারা বিশ্বের কাছে, যে বাংলাদেশ মাথা উঁচু করে সম্মান নিয়ে চলবে। কারণ জাতিপিতা বলেছিলেন যে ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তা আমরা কিন্তু সর্বতভাবে চেষ্টা করেছি, এবারেও আমরা দেখবেন বড় বাজেট দিয়েছি, কিন্তু আমরা চেষ্টা করছি কারোর কাছে হাত পেতে নয়, আমরা নিজেরা চলবো। এবার করোনা ভাইরাসের সময় আমি নির্দেশ দিয়েছি খাদ্য উৎপাদন বাড়াতে, খাদ্য এবং পুষ্টি নিশ্চিত করতে, আমাদের যেমন খাবার দাবার বা পুষ্টির জন্য যা যা দরকার উৎপাদন ব্যাপক হারে বাড়ানো। এই কারণে যে করোনার কারণে সারা বিশ্বব্যাপী যে কোনো সময় আমরা দেখতে পাই যে মহা দুর্ভিক্ষ লাগতে পারে, তো সেই সময় বাংলাদেশের মানুষ যেন খাদ্যে কোনো কষ্ট না পায়। আমাদের জমি সীমিত, কিন্তু আমরা রিসার্চ করে করে এখন আমাদের উৎপাদন আমরা বাড়িয়েছি। আমরা আজকে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু এটা আমাদের অব্যাহত রাখতে হবে। ফসল উৎপাদন করা বা মাছ, মাংস, ডিম, দুধ সব কিছু উৎপাদন বাড়ানো, ফল মূল শাকসবজি উৎপাদন বাড়ানো, নিজেদের খাবার যেন নিজেরা খেতে পারি, দরকার হলে অন্যকে আমরা সাহায্য পাঠাতে পারি, সেইভাবেই আমাদের করতে হবে। তাছাড়া স্বাস্থ্যসেবা আমরা জনগণের দুর্গায় নিয়ে যাচ্ছি, আর তাছাড়া ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সব ধরনের সেবা কিন্তু মানুষ পাচ্ছে। আমরা যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যাপক কাজ করে যাচ্ছি, আর ইনশাআল্লাহ আমরা এই 2021 সালের মধ্যেই সমগ্র বাংলাদেশের প্রতিটি ঘরেই কিন্তু বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। যেখানে গ্রিড লাইনে সেখানে সোলার প্যানেল হচ্ছে।
কাজে বাংলাদেশটাকে আমরা একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবেই ইনশাআল্লাহ গড়ে তুলব। আর সেটা কিন্তু আপনাদের মানে সেই কাজগুলি সম্পন্ন করতে হবে। আর সেই সাথে কতগুলি সমস্যা দেখা দেয়, যেমন হঠাৎ এই যে ধর্ষণ, তারপরে নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি হলো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন, এটাই আমার কথা। সে যে দলের হোক, যে কেউ হোক, অপরাধী অপরাধী, হ্যাঁ, কাজে অপরাধী হিসেবে দেখে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং সেটাই আপনারা করবেন, এটা আমরা চাই। যা হোক, আমি আর হাতের সময় অনেক সময় বক্তব্য দিলাম। আমি শুধু এটুকু বলবো যে ইতিমধ্যে বাংলাদেশ অনেক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে, কিন্তু আরও আমরা উন্নতি করতে চাই। এই দেশটাকে আমরা গড়ে তুলতে চাই একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, আধুনিক জ্ঞান সম্পন্ন প্রযুক্তি নির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। কারণ আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে, আমরা পরমাণু জগতে প্রবেশ করেছি, আমাদের এখানে কর্ণফুলী টানেল হচ্ছে, পদ্মা সেতু আমরা নিজেদের অর্থে আমরা তৈরি করছি, মেট্রো রেল হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট আমরা নিয়েছি এবং সারা বাংলাদেশে একটা যোগাযোগের নেটওয়ার্ক আমরা গড়ে তুলছি। একটা যেমন তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা গড়ে তুলছি, আবার সড়কপথ, নৌপথ, রেলপথ, বিমানপথ, প্রত্যেকটা পথেই আমরা আরও সচল করার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা এই করোনার মাঝেও যে আমাদের প্রজেক্টগুলি নিচ্ছি এবং তা যে বাস্তবায়ন হচ্ছে, সেখানেও যাতে নিয়মিত হয়, ভালোভাবে মানসম্মত হয়, সে বিষয়গুলিও সবাইকে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাইকে আমি এটুকু বলবো যে করোনা ভাইরাস আমাদের জীবনটাকে স্থবির করেছে, সারা বিশ্বকে স্থবির করেছে, অনেক মানুষকে আমরা হারিয়েছি যারা এই করোনা ভাইরাসে দেশে বিদেশে মৃত্যুবরণ করেছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর যারা এখন অসুস্থ তারা সুস্থ হোক, সেটা চাই। আর এটা যেন বিস্তার না লাভ করতে পারে, তার জন্য যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে আপনারা চলবেন। কারণ দ্বিতীয় যে ঢেউটা আসছে সেটা কী পর্যায়ে যাবে এখন আমরা জানি না। অনেক দেশ এখন অলরেডি তারা লকডাউন করে ফেলেছে, অনেকে কারফিউ দিচ্ছে। আমরা এখনও সহনশীল অবস্থায় আছি, কিন্তু আমাদেরকে খুব সাবধানে চলতে হবে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। তাছাড়া ভ্যাকসিন কেনার জন্য ইতিমধ্যে আমরা বুক করে ফেলেছি, ইনশাআল্লাহ যখনই শুরু হবে আমরা তখনই বাংলাদেশে আনতে পারবে, তার প্রস্তুতিও আমাদের নিতে হবে। ইতিমধ্যে সে বিষয়ে আমি নির্দেশনা দিয়েছি যে ভ্যাকসিনটা সংগ্রহ করা, রাখা এবং প্রয়োগ করার পর কী কী করণীয় এ বিষয়ে সমস্ত দিক নির্দেশনা আমার দেওয়া আছে, সেটা মেনেই আমাদেরকে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। যাক, আমি আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং যারা আপনারা আজকে কর্মক্ষেত্রে নতুনভাবে যোগদান করবেন, আপনাদের জীবনের সাফল্য আমি কামনা করি। আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করবেন, এই মনোভাব নিয়েই আপনারা আপনাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করে সাফল্য অর্জন করুন। এবং যারা গোল্ড মেডেল পেলেন এবং যারা সনদ পেলেন সবাইকে আবার আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর যারা এই করোনার মধ্যেও প্রশিক্ষণ দিয়েছেন এবং এই সমস্ত আয়োজন করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জীবনের সাফল্য কামনা করে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।